গত ২৪ ঘন্টায় নেপাল এমন এক দৃশ্য দেখেছে যা তার ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। সকালেই প্রথমে বিক্ষোভকারীরা নেপালের সংসদ ভবনে হামলা চালায়। কিছুক্ষণের মধ্যেই পুরো সংসদ ভবন আগুনে পুড়ে একেবারে ছাই হয়ে যায়। এরপর ভিড় সোজা প্রেসিডেন্টের বাসভবনের দিকে এগোয়। স্লোগান, ভাঙচুর আর আগুন সব মিলিয়ে নিরাপত্তা বাহিনী পুরোপুরি ব্যর্থ হয়, আর কয়েক মিনিটের মধ্যেই প্রেসিডেন্ট ভবনও আগুনে খাক হয়ে যায়। বন্ধুরা, খবর আসছে যে নেপালের বড় বড় মিডিয়া হাউস কান্তিপুর কিভি, হিমালয়ান টাইমস আর সেটোপাটি মিডিয়াকেও বিক্ষোভকারীরা রেহাই দেয়নি। যে প্রেস সাধারণ মানুষের আওয়াজ তোলার কথা ছিল, সেই প্রেস আজ ছাইয়ের ডিবিতে পরিণত হয়েছে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে নেপালের সুপ্রিম কোর্ট থেকে। দেশের সবচেয়ে বড় বিচার বিভাগীয় প্রতিষ্ঠানে বিক্ষোভকারীরা পেট্রোল বোমা ছুড়ে দেয়। আজ নেপালের ন্যায় বিচারের প্রতীকটা শুধু ধোঁয়ার স্তূপ হয়ে দাঁড়িয়ে আছে। আরও অবাক করার মতো বিষয় হলো, এসব ঘটছে তখন যখন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি আর তার পুরো ক্যাবিনেট আগেই ইস্তফা দিয়ে ফেলেছেন। মানে এখন ক্ষমতা ফাঁকা, কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ থামছেই না। শুরুর হিসাব বলছে এখন পর্যন্ত ৭০-এর বেশি সরকারি বিল্ডিং পুড়িয়ে দেওয়া হয়েছে, ৩০০-এর বেশি গাড়ি ছাই হয়ে গেছে। হাসপাতালগুলোতে শুধু ২৪ ঘন্টার মধ্যে ১৫০-এর বেশি আহত ভর্তি হয়েছে, আর কমপক্ষে ২৫ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। রাজধানী কাঠমান্ডুর মোড়ে সেনাবাহিনীর ট্যাঙ্ক আর আর্মড গাড়ি বসিয়ে দিয়েছে, কিন্তু তবুও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোই এই সংকটের ভয়াবহতা স্পষ্ট করে দিচ্ছে। একটা ভিডিওতে দেখা গেছে নেপালের ফাইন্যান্স মিনিস্টার, যিনি প্রেসিডেন্টের একেবারে ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন, তাকে রাস্তায় দৌড়ে করিয়ে মারা হচ্ছে। ভাবুন তো, যে নেতারা কাল পর্যন্ত লম্বা সিকিউরিটি কাফেলায় ঘুরতেন, আজ তারাই ভিড়ের হাত থেকে নিজের জান বাঁচাতে পালাচ্ছেন। আর শুধু তিনিই নন, প্রধানমন্ত্রী ওলি, বিরোধী দলের নেতা, এমনকি সাবেক প্রধানমন্ত্রী প্রচণ্ড পর্যন্ত সবাই রাজধানী ছেড়ে দূর দূরান্তের জায়গায় আশ্রয় নিচ্ছেন। রিপোর্টগুলো স্পষ্ট বলছে পরিস্থিতি প্রতি ঘন্টায় আরও খারাপ হচ্ছে। অনেক বড় নেতা, যারা কাল পর্যন্ত ভারত বিরোধী ভাষণ দেওয়ায় সবচেয়ে এগিয়ে থাকতেন, আজ নিজেদের জীবন বাঁচাতে সেনাবাহিনীর ক্যাম্পে লুকিয়ে আছেন। শুধু তাই নয়, একটা প্ল্যান বিও প্রস্তুত আছে। যদি পরিস্থিতি আরও খারাপ হয়, তাহলে সোজা ভারতের বর্ডার পেরিয়ে পালিয়ে যাবেন। ভাবা যায়, যারা সারা জীবন জনগণকে দেশপ্রেম আর বড় বড় বক্তৃতা শুনিয়েছেন, তারাই আজ প্রথম সুযোগে পালানোর পথ খুঁজছেন। সেনাপ্রধানের আবেদন, হিংসা করো না, শান্তি বজায় রাখো, সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড ঘুরেছে, কিন্তু আশ্চর্যজনকভাবে তার কোনো প্রভাব পড়েনি। কেন? কারণ জনগণের ক্ষোভ এতটাই গভীর, এতটাই জমাট বাঁধা, যে কোনো সরকারি বার্তায় আজ তাদের কাছে অর্থহীন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে ভিল এখন পর্যন্ত ৩০০-রও বেশি পুলিশকে আহত করেছে। অন্তত ৫০টি পুলিশ ভ্যান আর জিপ আগুনে ভস্মীভূত করেছে, আর অনেক জায়গায় সেনারাই নিজের অস্ত্র ফেলে প্রাণ বাঁচাতে দৌড়ে পালাচ্ছেন। অর্থাৎ যে সেনাবাহিনীকে মানুষ দেশের নিরাপত্তার প্রতীক হিসেবে মানত, তারাই আজ জনতার সামনে অসহায়। পুরো কাঠমান্ডু যেন একেবারে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। প্রতিটি মোড়ে আগুন, প্রতিটি গলিতে ধোঁয়া আর আতঙ্কের ছায়া। বাজার বন্ধ, স্কুল কলেজ বন্ধ, হাসপাতালগুলোতেও স্বাভাবিক পরিষেবা কার্যত ভেঙে পড়েছে। এই দৃশ্য শুধু একটি শহরের নয়, বরং একটি ভেঙে পড়া রাষ্ট্র ব্যবস্থার প্রতীকছবি। কিন্তু বন্ধুরা, যদি ইতিহাস খুঁজে দেখা যায়, তাহলে এটাই নতুন কোনো চিত্র নয়। শ্রীলঙ্কায় যখন অর্থনৈতিক সংকট ফেটে পড়েছিল, তখন ক্ষুব্ধ জনতা প্রেসিডেন্ট ভবন দখল করেছিল, এমনকি প্রেসিডেন্টকে বিদেশ পালাতে বাধ্য করেছিল। বাংলাদেশেও প্রায় একই চিত্র, রাতারাতি প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছিলেন, কারণ ক্ষুব্ধ ভিড়কে থামানোর মতো কোনো শক্তি আরও অবশিষ্ট ছিল না। আর এখন নেপালে দেখা যাচ্ছে ঠিক সেই একই ধারা। কোনো নেতা নেই, কোনো সংগঠন নেই, শুধু ক্ষোভে ফুঁসে ওঠা সাধারণ মানুষ। কিন্তু আসল সমস্যা এখানেই, এই ভিড়কে থামানোর মতো কেউ নেই। ধরা যাক, যদি কোনো রাজনৈতিক নেতা বা সরকারি মুখপত্র সামনে এসে বলতো যে ঠিক আছে, তোমাদের দাবি মেনে নেওয়া হয়েছে, সোশ্যাল মিডিয়া আবার চালু করা হয়েছে, প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন, এখন তোমরা বাড়ি ফিরে যাও, তাহলে হয়তো পরিস্থিতি অনেকটা শান্ত হতো। কিন্তু সেই নেতৃত্বহীনতার কারণে এই ক্ষোভের আগুন আরও অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়ছে, আর তাই প্রতি ঘন্টায় অরাজকতা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর হচ্ছে। এবার প্রশ্ন উঠছে, এর খেসারত দেবে কে? আজ যে জনতা ক্ষোভে সরকারি ভবন জ্বালিয়ে দিচ্ছে, আগামীকাল তারাই এর সবচেয়ে বড় মূল্য দেবে। ভাবুন তো, নেপালের ঐতিহাসিক সিংহ দরবার,
যেখান থেকে একসময় গোটা দেশ পরিচালিত হতো, আজ তা কেবল ছাই হয়ে পড়ে আছে। আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী এই ভবনটিকে আবার দাঁড় করাতে অন্তত $225 মিলিয়ন খরচ হবে। আর সেই বিপুল টাকা কোথা থেকে আসবে? কোনো বিদেশি দাতা সংস্থা দেবে না, কোনো সুপার পাওয়ার এসে তা বিনামূল্যে করে দেবে না। শেষ পর্যন্ত খরচটা যাবে কার ঘাড়ে? একেবারে সোজা নেপালের ট্যাক্স পেয়ারদের ঘাড়ে। অর্থাৎ আজ ক্ষোভে যে আগুন তারা জ্বালাচ্ছে, তার ছাই আগামী বছরগুলোতে তাদের সংসারেই পড়বে, বাড়তি ট্যাক্স, অর্থনৈতিক দুরবস্থা আর অবকাঠামোগত ধস হিসেবে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, এই সংকট শুধুই নেপালের নয়, এর ঢেউ গোটা দক্ষিণ এশিয়াকে নাড়া দেবে। শ্রীলঙ্কা, বাংলাদেশ আর নেপালের অভিজ্ঞতা একেবারে স্পষ্ট করে দিয়েছে, যখন নেতৃত্ব ব্যর্থ হয়, যখন মানুষকে দীর্ঘদিন ধরে অবহেলা করা হয়, তখন সেই ক্ষোভ বিস্ফোরিত হয়ে ওঠে। কিন্তু সেই বিস্ফোরণ কোনো সমাধান আনে না, বরং রাষ্ট্রকে আরও ভেঙে চুরমার করে দেয়। এখন পর্যন্ত হিসাব বলছে, গত 48 ঘন্টায় 70+ সরকারি বিল্ডিং পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। 300-রও বেশি সরকারি আর প্রাইভেট গাড়ি খাক হয়ে গেছে। শুধু কাঠমান্ডুতেই 15-রও বেশি আহত আর 30 জনের মৃত্যু রেকর্ড হয়েছে। পরিস্থিতি সামলাতে সেনাবাহিনী কাঠমান্ডুর রাস্তায় 20,000-এরও বেশি সৈন্য নামিয়েছে, তবুও ভিড় এখনও নিয়ন্ত্রণে আসছে না। বন্ধুরা, আজ নেপালে যা ঘটছে তার আসল খেসারত দিতে হবে কালকে সাধারণ মানুষকেই। আজ যে আগুনে সরকারি বিল্ডিং, গাড়ি, অফিস সব জ্বলে ছাই হচ্ছে, আগামীকাল সেই আগুনের বিল উঠবে নেপালের জনগণের ঘাড়েই। কিন্তু আজ কেউ আর শোনার মুডে নেই, রাস্তায় শুধু আগুন আর গর্জন, আর এটাই সবচেয়ে বড় বিপদ। এখন আশঙ্কা এখানেই শেষ নয়, কারণ এই অরাজকতা যদি আরও বাড়ে, তাহলে এর তীব্র ধাক্কা সরাসরি লাগবে ভারতের গায়ে। মনে রাখুন, ভারত-নেপাল সীমান্ত 1770 কিলোমিটার, ওপেন বর্ডার, মানে কোনো ভিসা, কোনো পাসপোর্টের দরকার নেই। যখন খুশি লাখ লাখ মানুষ পেরিয়ে আসতে পারে। আর রিপোর্টগুলো ভয়ঙ্কর। বলা হচ্ছে, শুধু প্রথম সপ্তাহে 5 থেকে 7 লাখ মানুষ ভারতের বর্ডার ভেঙে ঢুকে পড়তে পারে। আর যদি এই আন্দোলন দীর্ঘ হয়, তাহলে সেই সংখ্যা এক লাফে 10 থেকে 15 লাখ শরণার্থী পর্যন্ত গিয়ে পৌঁছবে। ভাবুন তো, কয়েকদিনের মধ্যে ভারত একটি বিশাল ইমিগ্রেশন ক্রাইসিসের মুখে দাঁড়িয়ে যাবে। কিন্তু এখানেই শেষ নয় কাহিনী। ঠিক একই প্যাটার্ন আমরা আগেই দেখেছি। পয়েন্ট 1 শ্রীলঙ্কায়, যেখানে জনগণ প্রেসিডেন্ট ভবন দখল করেছিল। পয়েন্ট 2 বাংলাদেশে, যেখানে প্রধানমন্ত্রীকে রাতারাতি দেশ ছেড়ে পালাতে হয়েছিল। আর আজ সেই আগুন নেপালে। কোনো নেতা নেই, কোনো সংগঠন নেই, শুধু ক্ষোভে ফুঁসে ওঠা সাধারণ মানুষ। আর সেই ভিড়কে থামানোর মতো একজন মানুষও সামনে আসছে না। বন্ধুরা, সেই সময়েও ইন্টারন্যাশনাল মিডিয়া আর ইউএন সতর্ক করেছিল যে এটা শুধু বাংলাদেশের সংকট নয়, বরং এর প্রভাব পুরো পৃথিবীর ওপর পড়বে। কারণ শরণার্থীর ঢল সরাসরি ভারত থেকে শুরু করে সাউথ ইস্ট এশিয়া পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। আজ সেই একই প্যাটার্ন আবারও দেখা যাচ্ছে নেপালে। আর এবার দুনিয়া একেবারে চুপ করে বসে নেই। আন্তর্জাতিক এজেন্সিগুলো স্পষ্ট সতর্কবার্তা দিচ্ছে, যদি আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে নেপালের পরিস্থিতি কন্ট্রোল না হয়, তাহলে এটা একেবারে রিজনাল হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসে পরিণত হবে। UNHCR এর অনুমান, যদি নেপালের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়, তাহলে প্রথম মাসেই অন্তত 10 থেকে 12 লাখ মানুষ শরণার্থী হতে পারে। ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট বলছে, যদি এই ধ্বংসযজ্ঞ চলতে থাকে, তাহলে নেপালের অর্থনীতি 2025 সালে অন্তত 8 থেকে 10% পর্যন্ত সংকুচিত হবে। আর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, মাত্র 2 দিনে নেপালে 30-এর বেশি মৃত্যুর পরিসংখ্যান অফিসিয়াল, কিন্তু আসল সংখ্যা তার দ্বিগুণও হতে পারে। আমেরিকা আর ইউরোপ ইতিমধ্যে নেপালে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য আর্জি জানিয়েছে। শুধু তাই নয়, পার্লামেন্ট থেকে জরুরি আলোচনাও শুরু হয়েছে, যেখানে নেপালকে সাউথ এশিয়া স্টিকিং টাইম বম বলা হয়েছে। অন্যদিকে চীনই নীরবে পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছে, কারণ নেপাল তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে প্রশ্নটা বিশাল, ভারত কি শুধু দূরে থেকে এই সংকটের দিকে তাকিয়ে থাকবে, নাকি সরাসরি হস্তক্ষেপ করবে, সামরিক, কূটনৈতিক বা মানবিক সাহায্যের মাধ্যমে? কারণ হিসাব একেবারে স্পষ্ট, 1770 কিলোমিটার লম্বা ওপেন বর্ডার, প্রতিদিন গড়ে 6 থেকে 7 হাজার নেপালি গ্রামীণ ভারতে আসা যাওয়া করেন। আর পরিস্থিতি খারাপ হলে এই সংখ্যা এক সপ্তাহে কয়েক লাখে পৌঁছে যাবে। একটা জিনিস নিশ্চিত, এই সংকট শুধু নেপালের নয়, বরং ভারত আর পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটি টার্নিং পয়েন্ট প্রমাণিত হতে চলেছে। বন্ধুরা, এখন আপনাদের কি মনে হয়, ভারতকে কি করা উচিত? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করে দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন অল করতে ভুলবেন না। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।